বিকেলে হারোয়ের কাছে খবর পেয়ে মেয়ের দঙ্গল এসে হাজির হলো। ফয়ারে গ্রামোফোন বাজিয়ে গান শুরু হলো। হুইস্কি সোডার অর্ডার গেল। আমাকে সান্ত্বনা দেবার পর্বটা বেশ বাড়াবাড়ি রকমেরই শুরু হলো। হারো ওদের বলেছিল যে আমি স্নায়বিক চাপে অসুস্থ হয়ে পড়েছি এবং কলকাতা ছাড়ার আগে আমায় সব ভোলাতে হবে। গার্ডটি আমায় বলল, তারপর অ্যালিন, এখানে একা একা মদ খাচ্ছিস? তোর প্রেমিকাকে কাছে পাচ্ছিস না বলে দুঃখ হচ্ছে? ও আমার কোলের ওপর বসে পড়ল। ও দেহের স্পর্শ আমার এত খারাপ লাগছিল যে ওকে আমি উঠে যেতে অনুরোধ করলাম। আমি ক্লান্ত আর অসুস্থ গার্ডটি। দেখিস বাবা, কোনো বাঙালি মেয়ের প্রেমে পড়িসনি তো? জানিস ওরা খারাপ কাজ করলে কি দিয়ে গা ধোয়? জানিস? জানিস না তো? তবে শোন, ওরা গোবর দিয়ে গা ধোয়, গোবর মেখে গঙ্গায় স্নান করে। সবাই হাসিতে ফেটে পড়ল। মিসেস রিবেরিও পাশের ঘর থেকে ফয়ারে এসে বললেন, ছেলেটাকে একটু শান্তিতে থাকতে দাও তো। অ্যালেন, আর একটা হুইস্কি নাও, দেখবে তোমার ভালো লাগবে। চোখের অপারেশন এমন কিছু ব্যাপার নয়। মিসেস রিবেরিও, আপনি ভাবছেন অ্যালেন চোখের অপারেশনের চিন্তায় কাঁদছে? খুব ভুল করছেন। ও সুন্দরী প্রেমিকা আর একজনের সঙ্গে কেটে পড়েছে। হঠাৎ প্রচণ্ড রাগে চেয়ার ছেড়ে উঠে পড়ে আমি চিৎকার করে বললাম, চুপ কর! দয়া করে আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলো অ্যালিন। তুমি এখন তোমার আলিপুরের বাড়িতে নেই, নিগ্রোদের বাড়িতে। ক্লারা গার্তির হাত ধরে ওকে চুপ করানোর চেষ্টা করল। ছেড়ে দে গার্তি, অ্যালেনকে একটু শান্তিতে থাকতে দে। সব জায়গায় আহারে বাছারে বলে তোরা ওকে সবাই মাথায় তুলেছিস। মেয়েদের মতো কাঁদছে। ও সান্ত্বনা খুঁজুক বাঙালি মেয়েদের আঁচলের তলায়। আমি একজন খ্রিস্টান, হোকর সাহসে আমায় অপমান করে। কিন্তু অ্যালেন তো খ্রিস্টান। তোরা বিশ্বাস করিস ও এখনও খ্রিস্টান আছে? গার্তি হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে হারোয়ের কাছে গিয়ে বসল। তুই কি বলিস হারো? মনে পড়ছে ও যখন হিন্দু ধর্মের মাহাত্ম্য নিয়ে, গুরুর মাহাত্ম্য নিয়ে লেকচার মারত? এসব মনে পড়ছে না তোদের? আর এখন আমি চুপ করব না? হারো ভীষণ দোটানায় পড়ে গেল। মিসেস রিবেরিও সবাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে লাগলেন। আমি উঠে পড়ে সবাইকে উদ্দেশ্য করে বললাম, চললাম। গার্তি অদ্ভুত মুখভঙ্গি করে বলল, কোথায়? মন্দিরে পুজো করতে? একটা জঘন্য রাত্রি কাটালাম। শুতে যাবার আগে অবধি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালাম। অজস্র সিগারেট খেলাম। বাঙালি মানুষদের চলাফেরা, কথাবার্তা, দেশি চলতি ভাষায় চিৎকার, সব কিছু আমায় মৈত্রীর কথা মনে পড়িয়ে দিচ্ছিল। ভাবছিলাম ক্লান্তিতে অবসন্ন হয়ে বিছানায় পড়লেই ঘুমিয়ে পড়ব, কিন্তু কোথায় ঘুম? বিছানা বালিশ যন্ত্রণায় কষ্টে দোলে মুচড়ে ফেললাম। একটার পর একটা ঘটনা, একটার পর একটা স্মৃতি আমায় পাগল করে দিচ্ছিল। তমলুক, সাদিয়া হসপিটাল, আলিপুর লেক, অজ্ঞান হয়ে যাওয়া মৈত্রীর চেহারা, মিস্টার সেনের কণ্ঠস্বর, গুড বাই অ্যালেন। মিসেস সেন, চা খেয়ে নাও অ্যালেন। আমি কি পাগল হয়ে যাব? রাতে অন্ধকারে গির্জার ঘণ্টার শব্দ রাত্রির বয়স জানিয়ে দিচ্ছিল। পাশের ঘর থেকে হারোয়ের নিরবচ্ছিন্ন নাক ডাকার আওয়াজ। আমি মৃত্যুর কথা ভাবলাম। আমি যদি গঙ্গায় ডুবে মরি তাহলে হয়তো মিস্টার সেন বুঝতে পারবেন ওনার মেয়েকে আমি সত্যিই ভালোবাসতাম কিনা। পরের দিন কাগজে এই খবর দেখে হয়তো মৈত্রী অজ্ঞান হয়ে যেত। মিসেস সেনের অনুশোচনা হতো। মিস্টার সেনও হয়তো বুঝতেন আমি মনে প্রাণে মৈত্রীকে ভালোবাসতাম। মৃত্যু এবং মৃত্যুর পূর্ববর্তী প্রস্তুতি পর্বের চিন্তা করতে করতে আমি ভোরের দিকে একটু আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। এমন সময় হারো এসে বলল, আমার ফোন এসেছে। আমি পাগলের মতো দৌড়লাম। টেলিফোন তুলেই আমি মৈত্রীর কণ্ঠস্বর শুনতে পেলাম। ওর গলার আওয়াজ আমার কাছে ছিল তৃষ্ণায় কাতর চাতক পাখির বৃষ্টির জলের মতো। ওর কথার জবাব দিতে পারছিলাম না, পাছে হারও শুনতে পায় এই ভেবে। খাপছাড়াভাবেও বলছিল, এত আস্তে কথা বলছিল আমি সব কথা স্পষ্ট শুনতেও পাচ্ছিলাম না। নিশ্চয়ই বাড়ির অন্য কেউ যাতে শুনতে না পায় এই জন্য ও এত নিচু স্বরে কথা বলছিল। ওর কণ্ঠস্বরের আগতি ছিল যার সঙ্গে খাঁচায় বন্ধ পাখির আর্দ্র রবের তুলনা করা চলে। অ্যালেন, তুমি আমায় চিনতে পারছ? আমিই বলছি। আমি একই রকম অ্যালেন। যাই ঘটুক মানুষের মতো মানুষ হও অ্যালেন। কাজ করে যাও, হতাশ হও না। আমি আর পারছি না অ্যালেন, আমায় ক্ষমা করো। আমি আর পারছি না। শোনো, তোমায় একটা কথা বলি। হঠাৎইও চুপ করে গেল। কেউ নিশ্চয়ই ওকে হাতে নাতে ধরে ফেলেছে।
আমি বৃথায় চেঁচাচ্ছিলাম, মৈত্রী, মৈত্রী, হ্যালো। কেউ সাড়া দিল না। ঘরে ফিরে আছড়ে পড়লাম বিছানায়। দেওয়ালগুলো যেন ক্রমশ সরে এসে আমায় চেপটে দিচ্ছিল। আমার ঘরের এক কোণে পড়ে থাকা আলিপুরের বাড়ির আরামকেদারা আমায় ব্যঙ্গ করছিল। ওই চেয়ারে কতবার মৈত্রী বসেছে, কতবার আসবাব আমাকে ভিন্ন ভিন্ন স্মৃতির কথা মনে পড়িয়ে দিচ্ছিল। কিছুতেই সেই সব ভাবনায় হাত থেকে মুক্তি পাচ্ছিলাম না, যেগুলো রাতারাতি আমায় মানুষ থেকে ছেঁড়া কাগজে পরিণত করে দিয়েছিল। হারু এসে জিজ্ঞাসা করল, মিস্টার সেন কেমন আছেন? অপারেশন হয়ে গেছে? আমি কিছু না ভেবেই উত্তর দিলাম, না হয়নি, আজ বোধহয় হবে। বিছানায় বসে বসে আবার সিগারেট ধরালাম। মনে হচ্ছিল আমার সমস্ত শরীর অসাড় হয়ে যাচ্ছে, শুধু হাত দুটো ছাড়া, যে দুটো ক্রমাগত কেঁপেই চলে যাচ্ছিল। বেলা 10টা বেজে গেল এইভাবে। এমন সময় একটি লোক সাইকেলে এসে আমায় একটা চিঠি দিল। লোকটি আমার কোনো কথার জন্য অপেক্ষা না করে সাইকেল চালিয়ে চলে গেল। চিঠি খুললাম, নরেন্দ্র সেনের চিঠি। মহাশয়, আমি বুঝতে পারছি আপনার আত্মসম্মান বোধ বলতে কিছু নেই। আপনার ব্যবহার দেখে মনে হচ্ছে ঘাসের মধ্যে চড়ে বেড়ানো সাপের মতো। ঠিক সময় যার মাথাটা থেতলে না দিলেই যে প্রথম সুযোগেই ছবল মারবে। এখনো 24 ঘন্টা পার হয়নি। আপনি ভদ্রলোকের মতো কথা দিয়েছিলেন যে আমার বাড়ির কারোর সাথে এমনকি যোগাযোগের কোনো রকম চেষ্টাও আপনি করবেন না। আপনি বিশ্বাসঘাতকতা করেছেন এবং অকারণ একটি শিশুকে কষ্ট দিচ্ছেন। দুর্ভাগ্যের বিষয় যে ইতিমধ্যে আপনি তার উপর যথেষ্ট প্রভাব বিস্তারের সুযোগ পেয়েছেন। পুনরায় যদি আপনি এই রকম প্রলুব্ধ করার চেষ্টা করেন, তাহলে আপনাকে যথাশীঘ্র সম্ভব দেশে পাঠানোর চেষ্টা আমি করব। আমি ভেবেছিলাম আপনার যথেষ্ট সাধারণ জ্ঞান আছে এবং আপনি এই শহর ত্যাগ করছেন। আমি টেলিফোনে আদেশ দিয়েছি যাতে আপনার আজ থেকে চাকরির পরিসমাপ্তি ঘটে। সুতরাং আপনার পক্ষে যেটুকু করণীয় পড়ে আছে তা হলো আপনার প্রাপ্য মাহিনা বুঝে নেওয়া এবং সঙ্গে সঙ্গে শহর ছেড়ে যাত্রা শুরু করা। আপনার কৃতজ্ঞতায় একটা সীমা থাকা উচিত। নরেন্দ্র সেন। এই চিঠি পড়ার পর আমার বোধ শক্তি সম্পূর্ণ লোপ পেল। চাকরির কথা নয়, আমি নিজেই ঠিক করেছিলাম পদত্যাগ করব। নরেন্দ্র সেনের সঙ্গে কথা বলা, অফিসে দেখা হওয়া ইত্যাদি আর সম্ভব ছিল না। বুঝতে পারছিলাম মৈত্রী এই ধরনের অসাবধানী কাজ করতেই থাকবে এবং তার ওপর অত্যাচার চলতেই থাকবে ক্রমশ বেশি মাত্রায়, আর আমি কোনোভাবেই ওকে সাহায্য করতে পারবো না। আমি খামটা মুড়ে পকেটে নিয়ে শুধু আমার হেলমেটটা হাতে বেরিয়ে পড়লাম। মিসেস রিবেরিও জিজ্ঞাসা করলেন, লাঞ্চে আসবেন তো? নিশ্চয়ই, আপনার প্রিয় খাবার বানাচ্ছি। হারও বলল আপনি কী কী খেতে ভালোবাসেন, দেখবেন ভালোই লাগবে। মৃদু হেসে আমি বেরিয়ে পড়লাম। কোথায় যাব, কি করব, কিছুই ঠিক নেই। সত্যি যদি কলকাতা ছাড়তে হয়, তার জন্য কিছু টাকা ব্যাংক থেকে তোলা দরকার ছিল। আমি নিশ্চয়ই মিস্টার সেনের হুকুম মতো চলব না। আমি চলে যাব তার একটাই কারণ, এছাড়া মৈত্রীকে বাঁচানো আর কোনো রাস্তা আমার ছিল না। রয়্যাল স্ট্রিট থেকে ক্লাইভ স্ট্রিটের দূরত্ব যথেষ্টই ছিল, তবুও আমি হেঁটেই ব্যাংকে গেলাম। টাকার নোটগুলো সব একটা পকেটে করে ফোলিও ব্যাগে নিলাম আর খুচরো পয়সাগুলো পকেটে রাখলাম। হাওড়া স্টেশনের দিকে এগোলাম। হাওড়া ব্রিজের ওপর দেখলাম অসংখ্য নৌকা, গঙ্গার নোংরা জল। হঠাৎই মনে হলো আত্মহত্যা কাপুরুষতা। স্টেশনের স্টল থেকে একটা লেমনেড খেলাম। তখন ভর দুপুর। স্টেশনের ডান দিকে রাস্তায় ধরলাম। এই রাস্তায় আমি জানতাম বেলুড়ের দিকে গেছে। রাস্তায় গাছের ছায়ায় হাঁটতে হাঁটতে আমার নিজেকে অনেকখানি ভারমুক্ত মনে হচ্ছিল। স্টেশন থেকে হুগলি অবধি যে মোটরগুলো ভাড়া খাটত, তারা আমাকে পেছনে ফেলে হুস হুস করে চলে যাচ্ছিল। কখনো কখনো কোনো গাড়ি আমার কাছে এসে থেমেও পড়ছিল। ড্রাইভারেরা বোধহয় অবাক হয়ে যাচ্ছিল শহরের বাইরে কোনো ইউরোপিয়ানকে পায়ে হেঁটে একা একা যেতে দেখে। একটা ঝুপড়ি মতো দোকানে একবার থামলাম। এক বৃদ্ধা লেমনেড, পাউরুটি ইত্যাদি বিক্রি করছিল। আমি একটা ঠান্ডা পানীয় খেতে খেতে দরিদ্র বৃদ্ধার সঙ্গে বাংলায় কথা বলছিলাম। আমি মৈত্রীর প্রিয় শব্দগুলো ব্যবহার করছিলাম, আর সেগুলো উচ্চারণের সময় আমার এক অদ্ভুত তৃপ্তি হচ্ছিল। প্রায় 2:30 আমি বেলুড়ে পৌঁছলাম। পথে বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে গিয়েছিলাম। জামা কাপড়ে কাদা লেগে বিভৎস মূর্তি হয়েছিল। স্বামী মাধবানন্দ
আমার বিভ্রান্তের মতো চেহারা দেখে অবাক হয়ে উঠলেন। ওনার সঙ্গে আমার পরিচয় সেই যখন মৈত্রীদের গাড়ি করে এখানে প্রথম এসেছিলাম তখন থেকে। গঙ্গার ধারে গিয়ে জামা কাপড় শুকিয়ে নিলাম। ঘাসের ওপর লম্বা হয়ে শুয়ে পড়ে চোখে সোজা রৌদ্র নিয়ে আমার মনে পড়তে লাগলো মৈত্রীর সঙ্গে এখানে বেড়ানোর নানান স্মৃতি। পকেট থেকে ডায়েরি বের করে লিখতে শুরু করলাম, শুধু নিজেরই জন্য। আবার সেই পুরনো টিকাগুলো পড়লাম, যেগুলো মনে হয়েছিল আপন রক্তে লেখা। এক জায়গায় লেখা ছিল, সব শেষ হলো। কেন? আমার মনের মধ্যে বিশাল মরুভূমি। মঠ থেকে ভেসে আসছিল এক প্রার্থনার সঙ্গীত। এই সঙ্গীতের সুরে আমার কান্না পেয়ে যাচ্ছিল। মৈত্রেয়ী, মৈত্রেয়ী, তোমায় আর কোনো দিন দেখতে পাবো না। আমার কি হয়েছে স্বামীজি জানতে চাইলেন। তিনি যখন শুনলেন যে আমি কলকাতা থেকে হেঁটে এসেছি এবং সারাদিন কিছুই খাইনি, তখনই তিনি আমায় ফিরে যেতে আদেশ দিলেন। তিনি বললেন আমার আবার ম্যালেরিয়া হতে পারে। তিনি জানতেন আগের বছর আমার ম্যালেরিয়া কী অবস্থা ছিল। তার কণ্ঠস্বরে এক অদ্ভুত ব্যঞ্জনা ছিল। তিনি কি আমার এই অন্ধ আবেগের কাছে আত্মসমর্পণকে ঘৃণা করছিলেন? জাগতিক যন্ত্রণায় যারা দাস, তারা এই হিন্দু সাধুদের সহানুভূতি পাবার অনুপযুক্ত। ওনাদের জাগতিক মোহমুক্তির আদর্শ ওনাদের বাস্তবের রূঢ়তার থেকে অনেক ঊর্ধ্বে স্থাপন করছে। ওনাদের অতিমাত্রায় আধ্যাত্মিকতা ওনাদের বিচ্ছিন্ন করে ফেলে জগৎ এবং জীবন থেকে। আমি বেলুর মঠে কোনো সান্ত্বনা খুঁজতে যাইনি। গিয়েছিলাম আমার স্মৃতির মৈত্রীকে, প্রকৃত মৈত্রীর অস্তিত্ব অনুভব করতে। স্বামীজির কথায় আমি একটু ক্ষুব্ধ হইনি, বরং আমার আরও সত্যি করে জানতে পারলাম আমার নিঃসঙ্গতাকে। যেসব ফল মিষ্টান্ন উনি আমার জন্য আনিয়েছিলেন, সেগুলোর জন্য ধন্যবাদ দিয়ে আমি আবার যাত্রা শুরু করলাম। কিন্তু আমি কলকাতার রাস্তা ধরলাম না, এগিয়ে চললাম রানাঘাটের দিকে। সন্ধ্যা হয়ে এলো। গঙ্গার ধারে একটা পাথরের ওপর বসে সিগারেট ধরিয়ে আমি স্তব্ধ গঙ্গার জল দেখতে লাগলাম। নিস্তরঙ্গ সেই জল অবিশ্রান্ত হয়ে বয়ে চলেছে কলকাতার দিকে। কয়েকটা ছোট ছোট ছেলে ততক্ষণে আমায় ঘিরে ধরেছে। প্রথমে তারা আমাকে দেখে কুকুরের ডাক ডাকছিল, তারপর অশুদ্ধ ইংরেজিতে আমার দিকে আঙুল দেখিয়ে চিৎকার করছিল, হোয়াইট মাঙ্কি, হোয়াইট মাঙ্কি। কিন্তু যখন ওরা দেখলো আমি রাগ করছি না, তারা আমার দিকে এগিয়ে এলো। ওরা হয়তো লক্ষ্য করেছিল আমার চোখে জল, আমার চিন্তান্বিত বিষণ্ণ মুখ। ওরা একটু ইতস্তত করে আমার দিকে এগিয়ে এলো। আমি ওদের সঙ্গে বাংলায় কথা বললাম এবং ওদের মধ্যে কিছু খুচরো পয়সা বিতরণ করলাম। ওরা আনন্দে হৈ হৈ করে প্রায় একটা শোভাযাত্রা করে আমায় গ্রামের প্রান্ত অবধি পৌঁছে দিল। দুপুরে বৃষ্টির ফলে সন্ধ্যা ছিল নির্মল কিন্তু ভারী আর বিষণ্ণ। আমার হাঁটতে ভালো লাগছিল। বড় রাস্তায় আমি একা। মাঝে মাঝে দু একটা গাড়ির হেডলাইট জ্বালিয়ে আমার সামনে দিয়ে চলে যাচ্ছিল। গাড়িগুলো যাচ্ছিল কলকাতার দিকে। কদাচিৎ দু একজন পথচারীর সঙ্গে সাক্ষাৎ হচ্ছিল। ভাবছিলাম ভারতের লোকেরা কি তাড়াতাড়ি শুয়ে পড়ে। সেই নির্জন রাস্তায় সন্ধ্যা ও রাত্রির সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমার আলিপুরের সন্ধ্যাগুলোর কথা মনে পড়ছিল। গলার কাছে ব্যথা উঠে এলো। ঢোক গিলতে কষ্ট হচ্ছিল। দূরে একটা দোকানের আলো দেখা যাচ্ছিল। আমি তাড়াতাড়ি পা চালালাম। দোকান থেকে এক প্যাকেট সিজার সিগারেট ধরালাম, কারণ একমাত্র সিজার্সই এখানে পাওয়া যায়। দোকানের ভেতরে একটা গ্যাসের আলো জ্বলছিল, আর কয়েকজন পথিক হুঁকো খেতে খেতে বিশ্রাম নিচ্ছিল। জানি না রাত কটা অবধি আমি হেঁটেছিলাম, আর যে গ্রামগুলো পার হয়ে গিয়েছিলাম তার নামই বা কী ছিল। অন্ধকারে আমি হেঁটে গিয়েছিলাম এক অন্ধ মোহের বশে। এইভাবে আমি আমার চিন্তাগুলো থেকে বিচ্ছিন্ন হতে পারছিলাম। মনে হচ্ছিল মৈত্রীর প্রতি ভালোবাসায় ওই কষ্ট সহ্য করার ক্ষমতা জোগাচ্ছিল। রাস্তার ধারে মাথায় ছাউনিওয়ালা একটা জলের কল ছিল। আমি একটু জল খাবার জন্য সেখানে থেমেছিলাম। কিন্তু চওড়া বাঁধানো বেদিতে বসা মাত্রই জগতের সমস্ত ক্লান্তি আমাকে আক্রমণ করল। নিজের অজান্তেই আমি লম্বা হয়ে শুয়ে পড়লাম, মাথার তলায় টুপিটাকে বালিশ করে। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। মৈত্রেয়ীর স্বপ্নে ঘুম ভেঙে ধর্মর করে উঠে বসলাম। লোকালয় থেকে দূরে নির্জন জায়গা। প্রচণ্ড ঠান্ডায় আমি কাঁপছিলাম। আবার কখন যে আমি শুয়ে পড়েছি জানি না। কয়েকজন লোকের জল তোলার আওয়াজে ঘুম ভাঙল। আমাকে অবাক দৃষ্টিতে সবাই দেখছিল, কিন্তু কেউই আমাকে কিছু প্রশ্ন করতে সাহস করল না। যদিও আমার জামাকাপড় ছিল কর্দমাক্ত, জুতো ছিল ছেঁড়া, তবুও আমি তো সাহেব। জল দিয়ে মুখ ধুয়ে নিলাম। একটু ভালো লাগছিল। আবার চলা শুরু করলাম।
সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রাস্তার লোক চলাচল শুরু হলো। আমি মাথা নিচু করে হেঁটে চলে যাচ্ছিলাম। তালগাছের শ্রেণীর মধ্যে দিয়ে গঙ্গা দেখা যাচ্ছিল। শুধু ওই নদীটিকে দেখার জন্যই আমি মাঝে মাঝে থামছিলাম। বহমান নদীর দৃশ্য আমাকে এক অবর্ণনীয় সান্ত্বনা দিচ্ছিল। মনে হচ্ছিল এই জল চলেছে মৈত্রেয়ীর শহরে, মৈত্রেয়ীর কাছে। আমার নিজের শারীরিক কষ্ট সম্পর্কে আমি সচেতন ছিলাম না। একটু দুর্ভাবনা ছিল না মিসেস রিবেরিও বা হারও কী ভাববে, চিন্তা করবে সে সম্পর্কে। শুধু একটা কথাই মনে পড়ছিল, বাচ্চু নিশ্চয়ই আমার খোঁজ নিতে এসে জানবে যে আমি সকালে বেরিয়ে আর ফিরিনি। একটা দিন পার হয়ে গেছে। ও নিশ্চয়ই মিস্টার সেনকে জানাবে। মিস্টার সেন আমার মৃত্যুর সম্পর্কে নিশ্চিত হয়ে একবার অন্তত ভাববেন আমার সঙ্গে উনি কী ব্যবহারটা করেছেন। রানাঘাটের কাছে রাস্তার ধারে একটা পান্থশালায় আমি কিছু খেয়ে নিলাম। খাদ্যের মধ্যে ছিল ভাত, তরকারি, মাছের ঝোল। উপস্থিত ক্রেতাদের আশ্চর্য করে দিয়ে আমি মাটিতে বসে হাত দিয়ে ভাত মেখে খেলাম। ইতিমধ্যে তারা আমায় বাংলায় কথা বলতেও দেখেছে। আমার পোশাক নোংরা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুলে চিরুনি পড়েনি, তবুও আমি তো শ্বেতকায়। খাওয়া সেরে আমি আবার পথে নামলাম। সন্ধ্যা অবধি হেঁটে চললাম। দিনটা ছিল সূর্যের কিরণে উত্তপ্ত। প্রতিটি জলের কলের কাছে আমাকে থামতে হচ্ছিল জল খাবার জন্য আর মুখে চোখে জল দেবার জন্য। আকাশে তারা ফুটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে আমি একটা এঁদো পুকুরের ধারে এসে প্রকাণ্ড প্রকাণ্ড আম গাছের বনের ধারে দাঁড়ালাম। আর পারছিলাম না। আম গাছের তলায় লম্বা হয়ে শুয়ে পড়লাম। প্রচণ্ড মশার কামড় উপেক্ষা করার শক্তি আমার শান্তি। পরদিন বেশ বেলায় আমার ঘুম ভাঙল। হাত পা সব মনে হলো অবশ হয়ে গেছে। তবু আবার রাস্তায় নামলাম। সারাদিন ধরে আবার হাঁটা শুরু হলো। ক্রমশ মস্তিষ্ক জ্বর হয়ে এলো। বিশেষ করে আর কিছু মনে করতে পারছি না। শুধু মনে পড়ছে যে আমি একটা গরুর গাড়ির চালককে জিজ্ঞাসা করেছিলাম আমি কোথায় এসে পড়েছি, জায়গাটার কী নাম, আর কি করে রেল স্টেশনের দিকে যেতে পারবো। লোকটি আমায় বর্ধমানের কাছে একটা হল স্টেশনে নিয়ে গিয়েছিল। তখন বেশ রাত। কলকাতা যাবার প্রথম ট্রেন আসে ভোরবেলা এবং এখানে থামেও না। প্রায় মাঝরাত্রে একটা লোকাল ট্রেন বর্ধমান যায়। আমি একটা তৃতীয় শ্রেণীর টিকিট কাটলাম। বর্ধমান স্টেশনে তীব্র আলোয় আমার চোখ ধাঁধিয়ে গেল। বহুক্ষণ অন্ধকারে থাকার ফলত ওই রকমই হয়ে গিয়েছিল। বহুকাল রোগে ভোগা রোগীর মতো দারুণ কোলাহলের মধ্যে আমি জেগে উঠলাম। এইবার আমি একটা ইন্টারকাস্টের কাউন্টার খুঁজছিলাম। আসলে আমার লজ্জা করছিল একজন অ্যাংলো ইন্ডিয়ান ও ইংরেজদের দেখে, যারা লখনৌ মেল ধরবার জন্য অপেক্ষা করছিল। শীতে জড়সড় হয়ে আমি স্টলে চায়ের পর চা খেয়ে যাচ্ছিলাম এবং চেষ্টা করছিলাম গত 72 ঘন্টার ঘটনাগুলোকে পরপর মনে করতে। কিছুতেই সব পরপর সাজাতে পারছিলাম না। বড় বড় ফাঁক দেখা দিচ্ছিল। আমার স্মৃতি ঠিক কাজ করছিল না। ওই শূন্যস্থানগুলো পূরণ করবার জন্য আমার দুশ্চিন্তা হচ্ছিল। আমি কি পাগল হয়ে গিয়েছিলাম? ঠিক করলাম আর কিচ্ছু ভাববো না। সব কিছুই চলে যাবে যেমনটি চলার। এই সান্ত্বনা বাক্যটা পরবর্তীকালে সারা জীবন মনে রেখেছিলাম। হাওড়া স্টেশনে নেমে প্রচণ্ড ভয় করতে লাগলো। ভয় হচ্ছিল আলিপুরের কারোর সঙ্গে দেখা না হয়ে যায়। হঠাৎই মনে পড়ে গেল মিস্টার সেন পরিবারের সবাই মেদিনীপুরে থাকার কথা। অন্য সময় হলে এই ঘটনা মৈত্রের সঙ্গে আমার দূরত্ব বাড়ার জন্য হয়তো যন্ত্রণা দিত, কিন্তু আজ আশীর্বাদ বলে মনে হলো। যে সময় আমি আমার গাড়ি থেকে বাড়ির সামনে এসে নামলাম, তখন পার্ক স্ট্রিটের পুলিশ আমার নিখোঁজ হওয়ার সম্বন্ধে অনুসন্ধান আরম্ভ করেছেন। আমি ওই প্রায় পাগলের মতো মূর্তিতে দেখে মিসেস রিবেরিও প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। হায় ভগবান, কোথা থেকে আসছেন? এ কি চেহারা আপনার? সাউথ 1147। আপনাকে অনবরত টেলিফোনে ডাকছে। আর সেই ছেলেটি যাকে আপনি বাচ্চু বলে ডাকেন, সে কতবার আপনার খোঁজ করতে এলো। মিসেস রিবেরিওকে ছেড়ে আমি হাত মুখ ধুতে চলে গেলাম। একটা স্নান সে সময় আমার একমাত্র চাহিদা ছিল। হারও অফিস থেকে টেলিফোন করে মিসেস রিবেরিওর কাছে আমার খোঁজ নিয়েছিল। আমি ফিরছি শুনে সে তৎক্ষণাৎ একটি ট্যাক্সি ডেকে আমার বোর্ডিং হাউসে এসে উপস্থিত হলো। কোথায় ছিলি? কী করছিলি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? একটু বেড়াতে গিয়েছিলাম। এমন কিছু সাংঘাতিক ব্যাপার নয়। এত চিন্তা করছিস কেন তোরা? মৃদু হেসে আমি জবাব দিয়েছিলাম। তুই তুই কেমন আছিস? গতকাল মেয়েরা সবাই এসেছিল। সবাই দারুণ চিন্তিত। আমাদের ইচ্ছে পৌত্তলিকদের হাত থেকে তোকে মুক্তি করা।
সেই উপলক্ষে চায়না টাউনে একটা পার্টির ব্যবস্থা করব, কিন্তু কি হলো? ও হ্যাঁ, ওই নিগ্রো ছেলেটি আবার এসেছিল তোর খোঁজ নিতে। মনে হলো একটু রেগে গেছে, আমায় বিরক্ত করছিল, আমি দূর করে দিয়েছি। ঠিক দুপুরের খাওয়ার পর আশুতোষ মুখার্জি রোডের একটা লাইব্রেরি থেকে বাচ্চু আমায় ফোন করলো। জানলাম ইতিমধ্যে অনেক গুরুতর ঘটনা ঘটে গেছে, অতি অবশ্য সে আমার সঙ্গে এক্ষুনি দেখা করতে চায়। আমি ওকে একটা ট্যাক্সি নিয়ে চলে আসতে বলে বারান্দায় দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। আপনি কোথায় ছিলেন? পরে সব বলবো, আগে বলো ওখানে কি হয়েছে। বাস্তবে কি অনেক কিছু ঘটে গেছে। মৈত্রীর বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু সে নাকি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সে ফুলশয্যার রাত্রিরে তার স্বামীর কাছে স্বীকার করবে আমার সঙ্গে তার সম্পর্কের সমস্ত কথা। সমগ্র পরিবারের সামনে এই যথেষ্টই আঘাত দেবে। তার স্বামী নিশ্চয়ই তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে এবং গোটা শহরে কেচ্ছা রটাবে। এই কথা শোনা মাত্র মিস্টার সেন সজোরে এক ঘুষি মারেন এবং ও মাটিতে পড়ে যাওয়ার পর একটানা লাথি মারতে থাকেন। কয়েক মিনিট মধ্যেই তার স্ট্রোক হয় এবং মিস্টার সেনকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়। এখন তিনি চোখে কিছুই দেখতে পাচ্ছেন না। যদি রক্তচাপ 2 দিনের মধ্যে কমে তাহলে আর চোখে অপারেশন হবে, কিন্তু তার অবস্থা নিয়ে চিকিৎসকগণ দুশ্চিন্তিত। এদিকে মৈত্রীকে তার ঘরে আটকে রাখা হয়েছে। ঘরে বন্ধ করে আগে মিসেস সেন ড্রাইভারকে ডেকে এনে ড্রাইভারকে দিয়ে তার সামনে মেয়েদের বেদ মারার আদেশ দিয়েছেন। ড্রাইভার একটানা বেদ মেরে গিয়েছিল যতক্ষণ না মৈত্রী অজ্ঞান হয়ে পড়ে যাবে। মিসেস সেন বাচ্চুকেও বলেছিলেন মৈত্রীকে চাবুক মারতে, কিন্তু সে তা অস্বীকার করে এবং সেখান থেকে পালিয়ে যায়। ছবি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছিল, ফলত সেও এখন হাসপাতালে। মৈত্রী বাচ্চুর হাতে আমাকে একটা খাম দিয়ে পাঠালো। গোলাপি খামটার ভেতরে জলপাই গাছের একটা মুকুল সমেত 2টো পাতা। তার পুড়ে দেওয়ার সময় হয়েছিল। আর একটা ছোট্ট কাগজে পেন্সিল দিয়ে লেখা ছিল, অ্যালিন, এ আমার শেষ উপহার। আমি একটা ঘোরের মধ্যে বাচ্চুর কথাগুলো শুনে গেলাম। পরিস্থিতির গুরুত্ব এবং তার সম্ভাব্য প্রতিক্রিয়া বোঝাবার চেষ্টা করছিলাম। বাচ্চু মৈত্রীকে কিছু লিখে দেওয়ার জন্য অনুরোধ করলো। আমার নরেন্দ্র সেনের কাছে প্রতিজ্ঞার কথা মনে পড়ল। আমি বললাম, কি প্রয়োজন আর কী বা দরকার আছে, আরও কী যেন সব বলে গিয়েছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম যে আমি ভুল বকছি। আমার চারিদিকে সব কিছু ঘুরছে। আমি যদি পারতাম আমি কি ওকে ভালোবাসি? বাচ্চু বোকার মতো আমার দিকে তাকিয়ে রইল। আমি চিৎকার করে বললাম, আমি ভালোবাসতে চাই। তার আগে ওকে ভালোবাসার উপযুক্ত হতে দেখতে চাই আমি। মিসেস রিবরিও দৌড়ে এলেন। হতভম্ব হয়ে আমায় কি হয়েছে জিজ্ঞাসা করলেন। আমি কান্নায় ভেঙে পড়লাম। আমি মৈত্রীকে ভালোবাসতে চাই। আমি ওদের কি করেছি? আমার বিরুদ্ধে ওদের কি বলার আছে? আমার বিরুদ্ধে আপনাদের সকলের কি বলার আছে? হঠাৎ মনে পড়ে গেল সেদিনের সকালে টেলিফোনে মৈত্রীর কথাগুলো। চিরবিদায় অ্যালিন, চিরবিদায় প্রিয়তম। অন্য জীবনে আমি নিশ্চয়ই ফিরে পাবো তোমার ভালোবাসা। দুজনকে নিজের করে পাবো। তখন তুমি আমায় চিনতে পারবে তো? আমার জন্য অপেক্ষা করবে তো? আমায় ভুলো না অ্যালিন, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি ওকে কিছুই উত্তর দিতে পারিনি। শুধু বলেছিলাম, মৈত্রী, আমার মৈত্রী। আমাদের বিচ্ছেদের 7ম দিনে আমি চলে গেলাম। চলে যাবার আগে 2 রাত্রি আমি কাটিয়েছিলাম মিস্টার সেনের বাড়ির সামনের রাস্তায়। সারাক্ষণ আমি চেয়েছিলাম মৈত্রীর শোবার ঘরের জানলার দিকে। জানালা অন্ধকার, একবারের জন্য আলো জ্বলেনি। আমার যাত্রার দিন ছবি মারা গেল। কয়েক মাস হিমালয়ের কোলে রানীক্ষেত আর আলমোড়ার মাঝামাঝি এক বাংলোয় কাটালাম। হতাশা, উৎসাহহীনতা আর বুক চাপা স্তব্ধতার মধ্য দিয়ে কেটে গেল সময়। দীর্ঘদিন দিল্লি, সিমলা, নৈনিতাল ঘুরে চারপাশে কেবল লোকজনের, বিশেষ করে সাদা মানুষের ভিড়ে ক্লান্ত বিপর্যস্ত হয়ে শেষ পর্যন্ত এখানে এসেছিলাম। আমার আজকাল লোকসমাগমকে বড় ভয় করে। ওদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। ওরা অভিবাদন জানালে প্রত্যুত্তর দিতে প্রবৃত্তি হয় না। বাজে কথায় সময় নষ্ট করতে একদম ভালো লাগে না। আমার এখন চাই বিশ্রাম, কেবল বিশ্রাম। ওরা আমার সে বিশ্রামের বাধা বিশেষ। নির্জনতায় এখন একমাত্র আমার সান্ত্বনা, আমার বাঁচবার একমাত্র উপায়। আমার মনে হয় একাকিত্বের কি জ্বালা, তা কত হতাশাব্যঞ্জক এবং তিক্ত হতে পারে তা খুব কম লোকই আমার মতো উপলব্ধি করতে পেরেছে। মার্চ থেকে নভেম্বর পর্যন্ত দীর্ঘ 5 মাস আমি কেবল
একটি লোককেই দেখেছি মাত্র, সে হলো এই বাংলোর পরিচারক। আর কেউ আমার ঘরে আসতো না, ওর সঙ্গেও আমি খুব কমই কথা বলতাম। যখনও আমার খাবার নিয়ে আসতো বা জল ভরে রেখে যেত, আমি আমার সমস্ত সময় অরণ্যে কাটাতাম। আলমোড়া অঞ্চলে হিমালয়ের পাইন গাছের এক বিখ্যাত বন ছিল, আমি সেই বনে ঘুরে বেড়াতাম। এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আমার ভালোবাসার জনকে নিয়ে নানা কল্পনায় মুশকুল থাকতাম। সেসব কত অলীক কল্পনা। মৈত্রেয়ী আর আমি যেন কত সুখে, কত আনন্দে এই বনের নির্জনতাকে সাক্ষী রেখে একাত্ম হয়ে ঘুরে বেড়াচ্ছি। কখনো বা ফতেপুর সিক্রির মৃতপুরীতে, কখনো বা জঙ্গলের এই পরিত্যক্ত কুটিতে, শুধু সে আর আমি। সারা দিন সারা রাত, দিনের পর দিন আমি আমাদের দুজনকে ঘিরে কত স্বপ্ন, কত ছায়াময় চিত্রকল্প, সারা পৃথিবীর থেকে দূরে একান্ত হয়ে যাওয়ার কল্পনায় বিভোর হয়ে থাকতাম। বিগত দিনের কত ভুলে যাওয়া স্মৃতি, কত ছোট ছোট তুচ্ছ অথচ মধুময় ঘটনা আবার জীবন্ত হয়ে যেত আমার অন্তরে। কত গভীর, কত নিবিড়, কত লালিত গীতিময় সেসব স্বপ্ন। সব তুচ্ছ জিনিসকে আগে কখনো মূল্যই দিতাম না, সেগুলো এখন আমার অন্তর্দৃষ্টিতে জলজলে ভাস্কর হয়ে উঠছিল। আমি যেন মৈত্রীকে ভেঙে ভেঙে গড়ছিলাম সেই পাইন চেস্টনাটের ছায়ায়, পাহাড়ে, জঙ্গলের পথে পথে। আমি আমার সেই অপূর্ব ভাবনার অন্তরঙ্গতাকে এমন আপ্লুত আবিষ্ট হয়ে থাকতাম যে মাঝে মাঝে আমার ভয় করত, এই স্বপ্ন যদি ভেঙে যায়, আমি আমার সেই যন্ত্রণা বিশিষ্ট শরীর সত্তা নিয়ে বাঁচব কী করে? আমি জানতাম এবং নিশ্চিন্তই ছিলাম যে মৈত্রীও তার আলিপুরের ছোট্ট ঘরে বসে বসে আমার মতোই গভীর চিন্তায় মগ্ন। আমাদের চাওয়া পাওয়া, আমাদের মিলন এবং আমাদের বিচ্ছেদ বা মৃত্যু। কোনো কোনো শুক্লপক্ষের সন্ধ্যায় চাঁদের আলোয় আমি বনের পথে বেরিয়ে পড়তাম। হয়তো একটা টিলার ওপর উঠে দূরে কোনো অঝরে নেমে আসা ঝর্ণার শুভ্র নির্ঝরতা দেখে প্রাণপণে চেঁচিয়ে উঠতাম, মৈত্রেয়ী! যতক্ষণ না আমি ক্লান্ত হয়ে পড়ি। আমি আমারই শব্দের প্রতিধ্বনি পাহাড়ে পাহাড়ে ধ্বনিত হতে শুনতে পেতাম, যেন এক স্বপ্নের পথ ধরে অবর্ণনীয় সুখ আর প্রশান্তির বুকে বাংলোয় ফিরে আসতাম। মনে হতো মৈত্রেয়ী নিশ্চয়ই আমার ডাক শুনতে পেয়েছে। ওই আকাশের মধ্য দিয়ে বাতাস ও ঝর্ণাধারায় ভেসে ভেসে আমার প্রাণের আরতি নিশ্চয়ই তার কানে পৌঁছেছে। আমি জানি না মানুষের মনের কোন পর্যায়ে তার সঠিক আত্মসত্তা বলা যায়। এই দীর্ঘ কয় মাস ধরে সম্পূর্ণ নির্জনতার সমুদ্রে অবগাহন করতে করতে আত্মসত্তা বলতে বোধ হয় আমার একটা অনাতর ধারণা জন্মেছে। বেশ কিছুদিন হলো যেন মৃত্যু আর আমি পরম বন্ধুতে পরিণত হয়েছি, যেন প্রচণ্ড আশীর্বাদী দুই বন্ধু হাত ধরাধরি করে চলেছি। সে তো আমার কাছেই রয়েছে। বন্ধুর ইচ্ছেই আমারও চরম ইচ্ছে, তাড়াহুড়োর কিছুই নেই। বেশ ইউরোপিয়ান টেকনিকের প্রেম, ভালোবাসার পয়োনিয়াজম, যেন মৃত্যুই আমাকে উদ্ধার করবার জন্য বুক চিতিয়ে বীর দর্পে হাজির হয়ে রয়েছে আমার পাশে। যেমন করে ইউরোপিয়ানরা ভারতবর্ষের মাটিতে পা রেখেই মনে করেছে এই পোড়া দেশের জন্য ওরাই সভ্যতাকে মাথায় করে নিয়ে এলো, আমার এখন সব কিছুই বৃথা, নিরর্থক বলে মনে হয়। সবই অলীক, সবই মায়ার ভ্রম মাত্র। সব কিছুই কেবল আমার সেই কয়েক মাস ছাওয়া নিরন্তর প্রেম, যার শোকস্মৃতি আর আজকে আমার এই যন্ত্রণা দুর্দশার অনুভূতিটা ছাড়া। আমার এই যে আত্ম অনুশোচনার অনুভূতি, এটা শুধু মৈত্রীকে হারানোর জন্যই নয়। আমি আমার আশ্রয়দাতা গুরুর প্রতি যে অন্যায় ও পাপ করেছি, আমার পরম শ্রদ্ধাস্পদা তুলনীয়া মায়ের প্রতি, ছোট্ট ছবির জীবনের প্রতি, সেই ছোট্ট মেয়েটা যাকে আমি চরম বিপদের মধ্যে ফেলে এসেছিলাম, সেসবের মধ্যেও আমার সেই মানসিক যন্ত্রণা, এই সমস্ত দুশ্চিন্তা আমাকে বুকের ভেতর চেপে ধরে যেন বসে রয়েছে, আমার শ্বাস বন্ধ করে দিচ্ছে। এখন নিজেকে ঘুম পাড়ানোর জন্য আমার বোধ হয় ঘুম পাড়ানি মাদকের দরকার, যাতে না স্বপ্ন, না কোনো জ্ঞান, না মৃত্যু, না পাপ, না বিচ্ছেদ কিছুই উপলব্ধি করতে পারি। আমার ডায়েরির পাতা নিত্যই বেড়ে চলেছে, কিন্তু 23শে অক্টোবর তারিখে পৌঁছতে আমার বড় ভয়, অস্বস্তি।
সত্যি কথা বলতে কি, ওই তারিখটা আমার জীবন থেকে যেন মুছে গেছে। একটা বড় খামে আমি কিছু জিনিস সিল করে রেখেছিলাম। মৈত্রীর কয়েকটা চিঠি, ইঞ্জিনিয়ারের চিঠি, ছবির চিঠি, আর কিছু শুকনো গোলাপ ফুল, একটা চুলের কাটা, মৈত্রীর কিছু হিজিপিটি কাটা কাগজ, বিশেষ করে বেশিরভাগই ফ্রেঞ্চ গ্রামারের নোট লেখা। এক কথায় আমার প্রিয়তমার সঙ্গে নিবিড়তম অধ্যায়ের কিছু চিহ্ন। আমি আজকাল মাঝে মাঝে খামটা খুলে সেগুলো দেখি আর জীবন কাহিনীর শেষ অধ্যায়টা লক্ষ্য করি। এই মধুময় স্মৃতি কথাগুলো আমি কি লিখে বোঝাতে পারবো? আমার ডায়েরিতে আমি লিখে রেখেছি আমার অকপট সরলতা, পক্ষপাত শূন্যতা এবং সেন্টিমেন্টাল অহমিকার জন্য আমি কিভাবে কত পর্যায়ে দীর্ঘদিন ধরে ঠকে আসছি। বাংলোয় থাকার কালে আমি কোনো চিঠি পেতাম না, ফলে কাউকে চিঠি দেবার দায়ও ছিল না। বাংলোর পরিচারক মাসে একবার, বড়জোর দুবার নৈনিতাল শহরে যেত জিনিসপত্র সওদা করতে, এবং এই বনবাজারে একেবারেই মেলে না এমন কিছু বস্তু নিয়ে আসতো। তখন আমি মাঝে মাঝে 2-1 লাইন চিঠি লিখতাম ব্যাংকের উদ্দেশ্যে, বা কখনো হারুকে টেলিগ্রাম করে জানাতাম যে আমি এখনও বেঁচে আছি। ক্রিসমাস নাগাদ আমার কাছে হঠাৎ একটা সারপ্রাইজ এলো। তাতে আমি কিছুই বুঝলাম এখনও কিভাবে আমার খোঁজ করতে চলেছে, এবং আমার পক্ষে কখনো কলকাতা ফেরা কতখানি বিপজ্জনক। আমার ব্যাংকে খোঁজ খবর করে বাচ্চু ইতিমধ্যে জেনে গেছে আমি এই পাহাড় অঞ্চলে আছি। সেই নৈনিতালের পোস্টমাস্টার মশাইয়ের প্রযত্নে একটা চিঠি দিয়েছে। বাংলোর পরিচারক যখন আমার নাম লেখা খামটা আমার হাতে এনে দিল, তখনও আমার বিশ্বাস হচ্ছিল না যে এই সত্যি চিঠিটা আমাকেই লেখা। ও ভেবেছিল অ্যালেন দীর্ঘদিন হলো আর এখানে নেই, নিশ্চয়ই সব ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও দূরে চলে গেছে। আমি আমার ঘরের দরজায় খিল এঁটে চিঠিটা পড়তে শুরু করলাম। আমি প্রচণ্ড উত্তেজনায় কাঁপছি, যেন আমি মিস্টার সেন বা মৈত্রেয়ী বা মিসেস সেনের হাতে ধরা পড়ে গেছি। বাচ্চু লিখেছে ওরা পরিবারবর্গ মিলে মেদিনীপুরে কাটিয়েছে। সেখান থেকে মৈত্রী নিজেই আমাকে তাড়াহুড়ো করে কয়েক লাইন বিচ্ছিন্নভাবে লিখে পাঠিয়েছে। ও ওই খামে লিখেছে কয়েকটা বনফুল পাঠিয়েছে, হয়তো গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে কোথা থেকে তুলেছিল। আমি বুঝেছি ও আমার এই নেহাতি বস্তুবাদী, ইন্দ্রিয়াসক্ত, পার্থিব মানুষের আসল চেহারাটা দেখে খুব দুঃখ পেয়েছে। ও নিজের মনের মাধুরী মিশিয়ে কল্পনায় এবং একজন অ্যালেনকে সৃষ্টি করেছে, এবং যার সঙ্গে পৃথিবীতে বাস্তবে সম্ভবত যাবতীয় স্বর্গীয় কল্পনা দিয়ে এক অপরূপ রূপ করা কথা তুলেছে, যা এই বস্তু জগৎ থেকে বহু ঊর্ধ্বে, বহু দূরে এক অপার্থিব স্বপ্নময় সত্তা। ও আমায় লিখেছে, আমি তোমায় হারিয়ে কি করে বাঁচব? তুমি যে আমার সূর্য, তোমার কিরণ ধারাই যে আমার প্রাণসত্তা। আর একটা টুকরো কাগজে লেখা, তুমি বাতাস, তুমি ফুল। ও আরও লিখেছে, এই ফুলের গুচ্ছগুলোকে বুকের মধ্যে চেপে ধরে আমি তোমার নিবিড় আলিঙ্গন অনুভব করি। আর এক জায়গায় লেখা, প্রতি রাত্রেই তুমি আমার কাছে আসো, যেমন করে তোমাকে আমাদের আলিপুরের বাড়িতে পেতাম আর আমি তোমার কাছে কোণে বউ সেজে যেতাম। তুমি আমাকে নারীত্বে উত্তীর্ণ করে দিয়েছিলে, আর তুমি আসো অজস্র মণিমুক্তা সজ্জিত সুবর্ণ দেবতার মতো। অসীম অপার সুষমায় আমি তোমার সামনে ষষ্ঠাঙ্গে প্রণতা হই, আর তুমি আমাকে বুকে তুলে নাও। তুমি আমার কাছে শুধু প্রেমিক নও, তুমি আমার দেবতা, তুমি আমার সূর্য, আমার জীবন সর্বস্ব। আমিও যেন এক অদ্ভুত পৌরাণিক কালের স্বপ্নে আবিষ্ট হয়ে পড়েছি। একটা ব্যাপার ভেবে আমি ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছি, সংকুচিত বোধ করছি যে আমার মতো সামান্য রক্তমাংসের মানুষকে মানুষ দেবতা বানায় কী গুণে। আমি ভাবতে লাগলাম, কোন নিরন্তর আদর্শের মহিম অনুভূতি মানুষকে দেবত্বে উত্তীর্ণ করে, কোন মহীয়সী প্রেম মানুষকে সূর্যের মহিমা প্রদান করে। আমি নিজেকে যেন সাম্রাজ্যের অধীশ্বর রূপে আবিষ্কার করলাম। আমিও তো কল্পনায় সবসময় আলিপুরে মৈত্রীর সঙ্গেই আছি। কত নিবিড় ভোরে আমার সমস্ত পৌরুষ দিয়ে ওকে দু হাতে জড়িয়ে রেখেছি। কতই অলিখোক আমার মধুর স্বপ্ন নিয়েই আমাকে ঘিরে রইল। সমস্ত আকুলতার, সমস্ত আন্তরিক আরতি দিয়ে যেন আমরা এক অনন্ত সম্পূর্ণতায় একে অন্যকে ঘিরে রয়েছি নিরন্তর। মৈত্রীর পুরানো কল্পনা আমাকে দেবপ্রতিম করে তুলেছে, একটা অবান্তর আদর্শ মাত্রে পর্যবসিত করেছে। অথচ আমি আমার মধ্যে তার কল্পনার সেই সূর্যকে বা
তার স্বপ্নের ফুলকে খুঁজে পাচ্ছি না, যাতে আমি তার যোগ্য হয়ে থাকতে পারি। আমি তো নেহাতি রক্তমাংসের মানুষ, সব দোষ ত্রুটি আবেগ উচ্ছলতা নিয়ে। আমার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে উঠেছে। কেন মৈত্রী আমার থেকে এত দূরে চলে গেল? যদি ভবিষ্যতে আবার যোগাযোগ করার জন্য পাগলই হবে, তবে ওকে ভুলে যাবার জন্য আমি অনুরোধ করেছিলে কেন? আর আজ আমাকে কেমন করে ভাবছে। কে ওর মাথায় এরকম আমাকে দেবতা বলে দেওয়ার অনুপ্রেরণা দিল? আমি তো দেবতার দূরত্ব চাই না, আমি তো বাস্তবে এখনই তাকে একান্ত করে পেতে চাই। সব থেকে বেশি যন্ত্রণাদায়ক হয়ে উঠল সে পরম মধুর একান্ত করে পাওয়া সুস্মৃতিগুলো। ও রক্ত মাংসের অস্তিত্বটাকে আমি কতভাবে, কত আশ্লেষে আদর করেছি, খেলা করেছি। সে যেন আমার সমস্ত চাওয়ার, সমস্ত ইচ্ছার জীবন্ত প্রতিমূর্তি। তার দেহ, তার মন, সব কিছুর মধ্যে আমি নিজেকে বারবার আবিষ্কার করি। আমার স্মৃতিতে যেন সব কিছু চলচ্চিত্রের মতো দৃশ্যমান। আমি পৃথিবীর কোনো সম্পদের বিনিময়ে এই স্বপ্নকে ভুলতে রাজি নই। এটা আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, আমার আদর্শ, আমার অপার্থিব সত্তা। কিন্তু আমি কেবল স্বর্গীয় অপার্থিব আদর্শের প্রতিরূপ হয়ে থাকতেও রাজি নই। বাচ্চু আমাকে আরও কিছু নতুন খবর পাঠিয়েছে। অপারেশনটা সাকসেসফুল হয়নি এবং ইঞ্জিনিয়ারকে আবার নতুন করে 2 মাসের ছুটি নিতে হয়েছে। মিসেস সেনের চেহারা একেবারে ভেঙে গেছে, তার মুখের ভাব হয়ে গেছে প্রশান্ত সন্ন্যাসিনীর মতো। মৈত্রীর ভয়ে শঙ্কায় মুখ শুকিয়ে গেছে, কিন্তু সমস্ত রকম বিয়ের প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। কলকাতায় ফিরে আসার পর থেকে সেও নাকি ক্রমাগতই আমার রয় স্ট্রিটের বাসায় ফোন করার চেষ্টা করেছে। ওর ধারণা আমি এই শহরেই রয়েছি, কিন্তু আমি ইচ্ছে করি ওর সঙ্গে দেখা করছি না। বাচ্চু নাকি একদিন আমার পুরনো বাসায় এসেছিল। মাদাম রেভিরিও ওর কাছে সমস্ত সম্পর্কে অনেক অভিযোগ করে বলেছেন যে উনি নাকি আমাকে আর ওখানে থাকতে দিতে রাজি নন। আমি 2-3 সপ্তাহ বাইরে থাকবো বলে এসেছিলাম, কিন্তু তারপর থেকে 4 মাসের ওপর হয়ে গেল। আমি বেঁচে আছি কি না সে খবর পর্যন্তও কেউ জানে না। আমি কেবল হারুকেই কটা ঠিকানাবিহীন টেলিগ্রাম করেছিলাম। ইঞ্জিনিয়ার শিবুকে প্রচণ্ড ধমক দিয়েছেন, সে মিসেস সেনের অবাধ্য হয়েছিল বলে। বেচারা ছেলেটার বড় দুঃসময় চলছে। বিয়ের সময়ের চুক্তি অনুযায়ী ওকে এখন অনেকগুলো টাকার ঋণ পরিশোধ করতে হবে। ততদিন পর্যন্ত রমু আলাদা থাকবে। রমু এখন তার মা বাবার কাছে। আরও আছে একটা অল্প ভাড়ার ছাত্রাবাসে। দিনের পর দিন শুধু চায়ে পাউরুটি ভিজিয়ে খেয়ে পয়সা জমাচ্ছে, ঋণ পরিশোধ করে যত তাড়াতাড়ি সম্ভব রমুকে নিয়ে আসবে। বাচ্চু চিঠিটা শেষ করেছে, কবে নাগাদ ফিরব ঠিক করেছি সে কথা জিজ্ঞাসা করে। সে ঝেড়ে জ্ঞান দিয়েছে আমি যেন নিজের কেরিয়ারটা নষ্ট না করি, অথবা তুচ্ছ একটু ভালোবাসার খেলা নিয়ে একটা মেয়ের জীবন না নষ্ট করি। সব মানুষেরই জীবনে এরকম একটু আধটু হয়, তাই বলে কেউ সব ছেড়ে ছুড়ে দিয়ে হিমালয়ে গিয়ে বসে থাকে না। শক্ত হাতে এসব মোকাবিলা করতে হয়। এটা কোনো সমাধানই নয়। শেষে সে আবার যোগ করেছে, কবে ফিরছ? আমারও ভেতরে অনেক দিন ধরে এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, কবে ফিরছি। কিন্তু আমার কলকাতার জীবনের কথা আমি কিছুতেই ভাবতে বা মেনে নিতে পারছি না। তাছাড়া কলকাতায় ফিরে হবেই বাকি, আমার তো সেখানে কোনো কাজকর্ম নেই। আমাকে আমার আগের অফিস থেকে কোন কাজে সার্টিফিকেট দেয়নি। কাজেই নিষ্কর্মা বেকার হয়ে ওখানে গিয়ে কোনো লাভই নেই। আমার পকেট বরং এই নির্জন পাহাড়ের কম খরচে এখনও বছরখানিক থাকার অনুমতি স্বচ্ছন্দ দিতে পারে। কিন্তু তারপর আমি তো ফতুর হয়ে যাব। তখন আমায় অনেক দূরে, যেমন জাভা বা অন্য কোথাও চলে যেতে হয়, এবং সেখানে আবার নতুন করে জীবন শুরু করতে হবে। অবশ্য এ ভাবা নেহাতি ভাবার জন্যই ভাবা। সত্য সত্যই আমি ভারতবর্ষ ছেড়ে চলে যাওয়ার মতো মন মেনে নিতে পারছি না। নেহাতি যদি বিদেশে একটা চাকরি বাকরি কিছু জুটে না যায়, আমার সমস্ত কর্মক্ষমতা, সমস্ত উচ্চাসা, জীবনের সমস্ত উদ্দেশ্যই যেন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, হারিয়ে গেছে। এখন সে সবের স্বপ্নও বরং আমার দুঃখ এনে দেয়, দীর্ঘশ্বাস ফেলায়। বাংলোর বারান্দায় বসে বসে আমি কেবলই পাইনের বন, পাহাড় কল্পনা করি আর ধ্যানে মগ্ন হয়ে থাকি। এই সুন্দর অমলিন বনটার চাইতে
মনোরম সুন্দর আর কী বা আছে? অথচ কেউ তাদের প্রশ্ন করে না তারা কেন বাড়ে, কেউ তাদের অতুলনীয় সৌন্দর্যকে দুচোখ ভরে দেখে না কেন? আমি গাছ হতে চাই, গাছ হয়ে মহাসুখে শান্তভাবে হাওয়ার ভরে হেলতে দুলতে চাই, গঙ্গার পাড়ে, জলের ধারে। আমার আর কোনো ভাবনা নেই, কোনো অনুভূতি কাজ করছে না, কোনো স্মৃতি আর ভারাক্রান্ত বা বিব্রত করছে না। জীবনের কোনো সাড়াই আর জাগছে না যা আমাকে আবার জনসমাজে ফিরিয়ে দিতে প্রলুব্ধ করতে পারে। আমি যেন পাথর হয়ে গেছি, উজ্জ্বল স্ফটিক। স্ফটিকের আলো আছে, উজ্জ্বলতা আছে, কিন্তু প্রাণহীন পাথর, নিষ্প্রাণ। আমি আসার সময় একখানা বইও নিয়ে আসিনি। নির্জন একাকিত্বে জীবনে কিছুটা স্বস্তি ও শান্তি পেতে পারি। আমার এই দীর্ঘ নির্জন বাসের কেবল সামান্য কয়েকজনের সঙ্গে কথা বলতে আগ্রহী হয়েছি, যারা আমার সমান ব্যথার ব্যথী, বরং আমার চেয়েও গভীর অথচ প্রাণবন্ত স্বাধীন চেতা। চার দেয়ালের মধ্যে বন্দি থাকার চেয়ে আমি মুক্ত প্রকৃতির বুকে মুক্ত মন নিয়ে ঘুরে বেড়াতে বেশি ভালোবাসি। কিন্তু আসলে আমি নিজের কাছে সব থেকে বেশি বন্দি। আমার ভাবনার জগতে কয়েকটা দিক নিষিদ্ধ প্রবেশ, যেমন 23শে অক্টোবরের স্মৃতি। মার্চের শুরুতে একদিন বেশ একটু বেশি রাতে হঠাৎ বাংলোয় এক অজানা অতিথি এসে উঠল। ডাকাডাকিতে জেগে উঠে বাংলোর পরিচারক তাকে ঘরের ব্যবস্থা করে দিল, কিন্তু তার খিচুড়ি ভাষা এতই দুর্বোধ্য যে সমূহ বিপদ থেকে উদ্ধার করতে আমার ডাক পড়ল। হিমালয়ান ফাড়ির বিশাল কোটটা নিয়ে গায়ে চাপিয়ে বের হলাম। আমাকে প্রায় এক মঙ্গোলিয়ান মাউন্টেনিয়ার মনে হচ্ছিল। বারান্দায় একটা লম্বা ইজি চেয়ারে এক ভদ্রমহিলা আলসোয়া অবস্থায় বসে আছেন। দেখেই বোঝা যায় বেশ ক্লান্ত। ট্রেন্স কোটে ঢাকা চেহারার খেয়ালই করিনি তার চুলগুলো বাদামি লালচে, আর হাত দুটো বেশ বড় সড়ো। মাত্র কয়েকটা হিন্দুস্থানি শব্দ তার সম্বল। আমাকে দেখে তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল স্বস্তিতে। এখনও তিনি হাঁপাচ্ছেন। তিনি জানালেন যে তিনি রানীক্ষেত থেকে হাঁটতে হাঁটতে এসেছেন। পথ হারিয়ে ফেলে নানান দিক ঘুরতে ঘুরতে বেশ বড় ঝর্ণা পেরিয়ে এসে এই বাংলো খুঁজে পেয়েছেন। তিনি আমায় তার এই একা দুঃসাহসিক অভিযানের কথা বিশদভাবে বললেন। শুনেই বুঝলাম কাজটা তার উচিত হয়নি। তার নাম জেন আইজাক। আসছেন দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে এবং বেশ কয়েক মাস ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন। তিনি হিমালয়ের বুকে একটা এমন ধর্মস্থান খুঁজে বেড়াচ্ছেন যেখানে তিনি ঈশ্বরের সন্ধান পেতে পারেন। প্রথম কথাতেই বুঝলাম তিনি এ জগৎ সম্পর্কে খুব নিষ্পৃহ, শান্ত, স্থির। ওই একটি উদ্দেশ্য ছাড়া তার আর এই জগতের কিছুর প্রতি বিশেষ আকর্ষণ নেই। বাংলোর পরিচারক বারান্দায় বড় আলোটা জ্বালাতে আমি তাকে আরও ভালো করে দেখতে পেলাম। তিনি নিতান্তই তরুণী, নীল চোখ, সুন্দর মুখ, গোল, কিন্তু একেবারেই ভাবলেশীন। বেশ লম্বা চওড়া চেহারা, গলার স্বর যেন ছোট্ট মেয়ের মতো। হাত দুটো বেশ লম্বা, বিশাল বুক, রীতিমতো স্বাস্থ্যবতী। পরনে ইউরোপীয় ঔপনিবেশিকদের বিচিত্র পোশাক, পুরো মাউন্টেনিয়ারের চেহারা। ভদ্রমহিলা ঠান্ডায় প্রায় জমে উঠেছিলেন। পরিচারক বেশি করে চা এনেছিল। তিনি সবটাই খেয়ে ফেললেন আর মাঝে মাঝে আমায় প্রশ্নের উত্তর দিতে লাগলেন। তিনি প্রায় একটানা 2 দিন ধরে হাঁটছেন। তিনি হেঁটে বদ্রীনাথের মন্দিরে যাবার জন্য বেরিয়েছিলেন। প্রায় 30 দিন এদিক ওদিক ঘুরে মাইলখানে পৌঁছান। পথের দিশায় আমি শূন্যে চমকে উঠলাম। পথ তো এখন পুরো বরফে ঢাকা। ঘন কুয়াশার মধ্যে জমাট ঠান্ডায় হাঁটতে হাঁটতে তিনি পথ হারিয়ে ফেলেন। ওকে এখন হরিদ্বার যেতে হবে বলে জানালাম। মোটামুটি আমার যতটা জানা আছে সেটাকে মূলধল করেই বললাম ওকে প্রথম কোটদারায় যেতে হবে, সেখান থেকে ট্রেনে হরিদ্বার যাওয়া যাবে। তিনি আমায় জিজ্ঞাসা করলেন আমি ওই সব জায়গায় যাচ্ছি না এখন বেশ কিছুদিন এই বাংলোতেই থাকব। বড় সমস্যাজনক প্রশ্ন। আমি শুকনো অনাগ্রহী গলায় জবাব দিলাম, আমি এখনও কিছু ঠিক করিনি, তবে মনে হচ্ছে কিছুদিন থেকে বিশ্রাম নেব। তাছাড়া এই নির্জন পাহাড়ের সুন্দর পাইনের বনে আমার ভীষণ ভালো লেগেছে। আমি বড় একটা কেউ এখানে আসে না। পরের দিন আমি প্রতিদিনের নিয়ম মতোই সকালে বেরিয়ে পড়লাম। পাহাড়ে বনে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ঘুরে
কেক রুটি যা ছিল খেয়ে ঝর্নার জল যেটুকু সম্ভব মুখে দিয়ে বেশ রাত করেই বাংলোয় ফিরলাম। ঢুকতেই পরিচারক জানালো মেমসাহেব অসুস্থ হয়ে পড়েছেন এবং আমি ফিরলেই দেখা করতে বলেছেন। বেচারি জেনি আইজ্যাক তার 2-4টে হিন্দুস্থানি শব্দের বিদ্যে নিয়ে নিশ্চয়ই খুব ফাঁপড়ে পড়েছিলেন। আমিও দরজায় টোকা দিলাম। জ্বরের ঘোরে বসে যাওয়া গলায় ভেতর থেকে ডাক এলো। বুঝলাম তিনি রীতিমতোই অসুস্থ। আর শঙ্কিত হলাম যে পাহাড়ি জ্বরের প্রকোপ এখন বেশি। বড় পাজি রোগ। জ্বরে কাঁপছেন, কিন্তু ভয় পাননি। তিনি আমাকে প্রয়োজনীয় হিন্দুস্থানি কথাবার্তায় একটা তালিকা করে দিতে অনুরোধ জানালেন। 1 কাপ কোকো খেতে বললেন। পরিচারক ভাষা না বোঝার ফলে কিছুই আনতে পারেনি। আশ্চর্য, এই নির্জন পাহাড়ের বুকে একেবারে একা, এখানকার ভাষা জানা নেই, পথের হদিশ জানা নেই, কোন দিক থেকে সাহায্য পাবার কোনো সম্ভাবনাও নেই। তবু কত নিশ্চিন্ত নির্ভীক এই অসুখের মধ্যেও। তিনি আমায় জানালেন গত 2-3 সপ্তাহ ধরেই এই রকম ঘুরে ফিরে জ্বর আসছে। তিনি অসুস্থ হয়ে আলমোড়ায় এক ভুটানির কুঁড়ের ঘরে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু তার মনের ভয় লেশমাত্রও নেই। আমি তাকে বললাম এভাবে কিছু না জেনে শুনে অপ্রস্তুতভাবে ভারতবর্ষের বনে পাহাড়ে ঘুরে আসা উচিত হয়নি। তিনি বোধহয় লজ্জায় একটু লাল হলেন, কিন্তু ঠান্ডা গলায় উত্তর দিলেন, আমি অনন্ত ব্রহ্মকে খুঁজতে বেরিয়েছি। আমি বিরাট হাসিতে ফেটে পড়লাম। ব্যাপারটা আমার কাছে খুবই হাস্যকর, মজাদার মনে হলো, কিন্তু পরক্ষণেই আমায় নিজেই থেমে যেতে হলো। ভদ্রমহিলার কোনো উত্তেজনার বালাই নেই। এমন আত্মমগ্ন, ঠান্ডা, অনুত্তেজিত, জগতের প্রতি সম্পূর্ণ বিরাগী মহিলা আমি কখনো দেখিনি। তারপর তার গলায় ব্রহ্ম কথাটা শুনে মনে হলো সারা পৃথিবীতে ভারতবর্ষের এই মিষ্টিক নাটকীয় কথাটা বেশ ভালোই ছড়িয়েছে, আর তার সঙ্গে এই অঞ্চলের গল্প। অথচ আমি তো দীর্ঘদিন এখানে ঘুরে বেড়াচ্ছি। আমি এই প্রসঙ্গ এড়াতে চেষ্টা করলাম। আমি তাকে মহাত্মা গান্ধীর আর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ওপর প্রশ্ন করলাম। অবান্তর প্রশ্ন। আমায় কেউ জিজ্ঞাসা করলে আমি নিজেই বাতিল করতাম। তিনি বললেন এটা ইংরেজদের ব্যাপার, তার কিছুই মন্তব্য করার নেই। তিনি ফিনল্যান্ডের এক ইহুদি বংশের মেয়ে, তবে তার মতে তিনি সাদা চামড়ার লোকদের ভণ্ডামি একেবারেই সহ্য করতে পারেন না, এবং সেজন্যই এসব থেকে দূরে থাকার জন্যই তিনি ঠিক করেছেন কোনো এক আশ্রমে গিয়ে সত্যের জীবনের অমৃতের সন্ধানে রত হবেন। তার কথার মধ্য দিয়ে আমি অ্যাংলো স্যাক্সন জাতটা সম্পর্কে, কীভাবে ভারতের মহান সংস্কৃতিকে নেহাতি ফিকিরি, মিষ্টিক, কুসংস্কারাচ্ছন্ন ব্যাপার বলে অপ্রচার করে আসছে, রামচরকের বইয়ের যে সমস্ত অবান্তর ধর্মীয় সত্যের এবং ক্রিয়াকর্মের ভাবনার কথা বলা আছে, তার প্রভাব অনুভব করলাম। এটা বোঝা যাচ্ছে যে ভদ্রমহিলা দীর্ঘদিন ধরে একা। তিনি আমার সব কথাকেই সরাসরি নাকচ করছেন, তবু কথা বলছেন, কারণ অন্তত একজন মানুষ পেয়েছেন যে তার কথা শুনছেন, বুঝুক বা নাই বা বুঝুক। কথায় কথায় জানতে পারলাম তারা 5 বোন। তিনি কেপটাউনের মিউনিসিপ্যালিটির অর্কেস্ট্রায় বেহালা বাজাতেন, জোহান্সবার্গের কনসার্টেও বাজিয়েছেন। মাসে 40 পাউন্ড স্ট্যালিক আয় ছিল তার, কিন্তু তিনি তার পরিবারবর্গের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারেননি। তারা বুর্জোয়া মনোবৃত্তি সম্পন্ন। মেয়েদের বিয়ে ছাড়া আরও কিছু যে হতে পারে তারা তা ভাবতেই পারেন না। তিনি এই শ্বাসরোধ করা পরিবেশকে মেনে নিতে পারছিলেন না। তার কাজ ছিল রোজ রাতে তার নিজের পয়সায় কেনা ছোট্ট মোটর গাড়িতে চড়ে কনসার্টে বাজাতে যাওয়া। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আরও কী শুনতে চান কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করি আপনারা যা যা শুনতে চান সেগুলোই পার্ট দেওয়ার। অবশ্যই বেঙ্গলি ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আমি উৎসাহিত হই। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে হাতের মুঠোয় প্রতিটি পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন।